আজ শুরু বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। ক্যাটাগরি ৩ থেকে কিনলেন পাইলট। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের পোস্টের সমালোচনা। 17 সাফের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। শিরোপা জিততে আত্মবিশ্বাসী লাল সবুজ। গেল আসরের হারের প্রতিশোধ নিতে চায় ছোটনের দল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। আজ শুরু হয়েছে বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, এখন পর্যন্ত কে কে ফর্ম কিনেছেন বিসিবি নির্বাচনের? সাজিদ, আমি যদি আসলে বড় নামগুলোর কথা বলি যে এখন পর্যন্ত কারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, তাদের মধ্য থেকে নিশ্চয়ই বলতে হয় যে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের কথা। তিনি কিন্তু এবার সাবেক অধিনায়ক ক্যাটাগরি থেকে, যেটি সি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে তিনি মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন এবং কি আমরা এখানে দেখেছি তিনি সশরীরে এসে কিন্তু মনোনয়ন ফর্ম কিনে চলে গেছেন। পাশাপাশি যদি বলি যে সাবেক পরিচালক যিনি বিসিবিতে দায়িত্ব পালন করেছেন 2001-05, সেই সময়ে দায়িত্ব পালন করা সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনি ফর্ম কিনেছেন। সি ক্যাটাগরি থেকে আরও একজন ফর্ম কিনেছেন দেবব্রত পাল, যিনি আসলে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং কি দীর্ঘ সময় ধরেই কিন্তু বোর্ডের কাউন্সিলরশিপের দায়িত্ব তিনি ছিলেন এবং কি তিনি ফর্মকে ক্রয় করেছেন। এবং পাশাপাশি এ ক্যাটাগরি, যেটি আসলে জেলা এবং বিভাগীয় যে ক্যাটাগরিতে রয়েছে, সেই ক্যাটাগরি থেকে কিছুক্ষণ আগে নোয়াখালী জেলা থেকে কিনেছেন মোহাম্মদ ইকবাল হোসেন, তিনি আসলে ফর্ম কিনেছেন। পাশাপাশি যদি বলি যে বড় যারা আসলে নাম রয়েছে, আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল কিংবা আসিফ রাব্বানির মতো যারা রয়েছেন, তারা আসলে আমরা যেমনটা জানতে পেরেছি যে দুপুরের পর অর্থাৎ 2টা কিংবা 2:30টার দিকে তারা বোর্ডে আসবেন এবং কি মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। পাশাপাশি যদি বলি যে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে 9 জনকে, তাদের মধ্য থেকে তারা আসলে দায়িত্ব পালন করছেন ফর্ম বিক্রি করার। মূলত যে নির্বাচন কমিশনারের 3 জন যারা রয়েছে তারা আসলে এখানে নেই, তারা আসলে তাদের পক্ষ থেকে তারা তাদের প্রতিনিধিরা আসলে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তারা মনোনয়ন ফর্ম বিক্রির কাজটি করছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত বলা চলে যে সি ক্যাটাগরি থেকে বেশ কিছু ফর্ম বিক্রি হয়ে গেছে, প্রায় শেষ দিকেই সি ক্যাটাগরির, এবং দুপুরের পর 2টার পর থেকে আসলে আমরা দেখতে পাবো যে এ এবং বি ক্যাটাগরি থেকে আসলে ফর্ম বেশি বিক্রি হবে। তো আমার কাছে বিসিবি নির্বাচনের এই ছিল সবশেষ এখন পর্যন্ত। আমাদের সঙ্গে বিসিবি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেওয়ার বিষয়টি লজ্জাজনক বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। তার মতে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে কাউন্সিলরশিপ নিয়ে সমস্ত জটিলতা কেটে গেছে। তামিম ইকবালের অভিযোগকে ভিত্তিহীন বলেন উপদেষ্টা। নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে, সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে, বোর্ডের ইলেকশন নিয়ে। রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, আসলে সেম ফিল করা উচিত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে উপদেষ্টার ভাষ্য না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক। হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার থাকে। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক, কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। সরাসরি বলা না গেলেও এবারের বিসিবি নির্বাচনে একরকম মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। সরকারের সমর্থন পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল আর বিএনপি সমর্থিত তামিম ইকবালকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত। এ নিয়ে অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লেও ইতিবাচকভাবে দেখছেন উপদেষ্টা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না।
না, একটা জিনিস হচ্ছে দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে, কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে, বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসির শুনানিতে অংশ নিলেন দুই পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রফ। দুবাই আইসিসির অফিসে অনুষ্ঠিত হওয়া অন্য একটি শুনানিতে ডাকা হয় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও। সুপার 4-এর ম্যাচে মাঠে উদ্দেশ্যমূলক অঙ্গভঙ্গির কারণে পাকিস্তানের দুই ক্রিকেটারের নামে আইসিসির কাছে নালিশ করে বিসিসিআই। অন্যদিকে রাজনৈতিক বক্তব্যের জেরে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করে পিসিবি। 3 ক্রিকেটারকেই সতর্ক করেছে আইসিসি। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে এই বাক্যটা যেন বড্ড বেমানান ভারত পাকিস্তানের ক্ষেত্রে। যুগ যুগ ধরে চলে আসা দেশ দুটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও, যেখানে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন করা যায় আরও অটুট, সেখানে ঠিক উল্টো পথে হাঁটছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। মাঠের খেলায় আঞ্চলিক দ্বন্দ্ব আর উস্কে দিচ্ছেন হারিস রফ, সূর্যকুমার যাদবরা। কাশ্মীরের পেহেলগাম আক্রমণের পর দেশ দুটির সম্পর্ক ঠেকেছে তলানিতে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে যার আঁচ পাওয়া গেছে, সেই ম্যাচে সালমান আলী আগাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দেয় ভারত। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়েও হয়েছে তুলকালাম কাণ্ড। তবে সুপার 4-এ বাউন্ডারি লাইনে হারিস রৌফের অঙ্গভঙ্গি ও 50-র পর সাহিবজাদা ফারহানের ব্যাট নিয়ে গুলি ছোড়ার উদযাপন খেপিয়ে তুলেছে ভারতীয় সমর্থকদের। মূলত পেহেলগামে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, যদিও তা অস্বীকার করে ভারত। ক্রিকেট মাঠে 6-0 দেখানোর পাশাপাশি বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেন হারিস রৌফ, জানিয়ে আইসিসির কাছে নালিশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্য নিয়েও আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি, যার জেরে পাকিস্তানের দুই ক্রিকেটার ও ভারতীয় অধিনায়ককে দুবাইয়ের আইসিসি কার্যালয়ে ডাকা হয় শুনানির জন্য, যেখানে নিজেদের মতামত উপস্থাপন করেন সবাই। পাঠান সংস্কৃতির অংশ হিসেবেই নাকি 50-র পর বন্দুক দিয়ে উদযাপন করেছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের পাঠানদের বিয়ে সহ বিভিন্ন উৎসবে নাকি এমন উদযাপন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করেন হারিস রৌফও, যদিও তার পেছনে কোনো যুক্তি দেখাতে পারেননি তিনি। তবে এই পেসারের দাবি মাঠের অঙ্গভঙ্গিতে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি, এই ঘটনার জন্য ম্যাচ ফির নির্দিষ্ট একটা অংশ কাটা হবে হারিস রৌফের। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করেছে আইসিসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াই লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এই লড়াই নিজেদেরই ফেভারিট মানছেন ভারত। বাংলাদেশ তার টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। শ্রীলঙ্কায় দুই দলের ফাইনাল মাঠে গড়াবে আজ সন্ধ্যা 6টায়। সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জল স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম
এবং এখানে আমাদের সুযোগও আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যে কোনো সময় ঘোষণা আসতে পারে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডের। ডু অর ডাই ম্যাচের স্কোয়াডে জায়ান আহমেদ ও কিউবা মিচেলকে দেখতে চান সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এই দুই প্রবাসী ফুটবলারকে সুযোগ দিলে মধ্যমাঠ ও রক্ষণ ভাগের শক্তিমত্তা বাড়বে বলে মনে করেন সাবেক এই ফুটবলার। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য 19 সেপ্টেম্বর শুরু হবে জামাল ভুঁইয়াদের প্রস্তুতি ক্যাম্প। এই ম্যাচের জন্য ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে হংকং। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাবরেরা। যে কোনো সময় আসতে পারে বাংলাদেশের দল ঘোষণা। তবে এবারের দল ঘোষণার আগে সব আলো কেড়ে নিচ্ছে দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও কিউবা মিচেল। অনূর্ধ্ব 23 দলে লাল সবুজ জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স করা জায়ানের জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার সম্ভাবনা প্রখর। আসন্ন হংকং ম্যাচে জায়ানের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জায়ানের দলের থাকাটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা আপনার সাইড উইং ব্যাক খেলছে আর কি, তারা এই মুহূর্তে যারা খেলছে তাদের অপশন হিসেবে আমার মনে হয় যে জায়ান আরো বেটার খেলবে, কারণ তার ফিজিক্যাল স্ট্রেংথ, তার ওভারল্যাপিং, তার সেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা আমার মনে হয় যে বাংলাদেশ দলের জন্য বেশ পজিটিভ হবে, বিকজ সাইড ব্যাক খুব ভাইটাল পজিশন। এখান থেকে ওভারল্যাপ করতে হয়, ক্রস করতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিংটাও প্রপার করতে হয়। তো আমার কাছে মনে হয় যে জায়ানের দলে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং তাকে আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো কোয়ালিটি রয়েছে তার ভিতরে। সম্প্রতি অনূর্ধ্ব 23 ফুটবল দলে খেলেছেন কিউবা মিচেল, তবে বসুন্ধরা কিংসের হয়ে ডাগ আউটে থাকতে হয়েছে তাকে। গুঞ্জন রয়েছে এই প্রবাসী ফুটবলারকে এখনই জাতীয় দলের পরিকল্পনায় রাখছেন না কাবরেরা। তবে হামজা চৌধুরীর সঙ্গে কিউবাকে রাখা হলে মধ্যমাঠ আরও শক্তিশালী হবে, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক। কিউবা মিচেল বসুন্ধরা কিংসে আসলে রেগুলার না, আমার তার ছোটখাটো ইনজুরি রয়েছে, বাট তাকে কিন্তু লাস্ট ম্যাচগুলিতে দেখা যায়নি। যদি কিউবা মিচেল ফিট হয় এটা দলের জন্য খুবই ভালো হবে, কারণ কিউবা মিচেলের স্ট্রেংথ রয়েছে, তার একটু সময় লাগছে, বাট আমার মনে হয় যে কিউবা মিচেল ভালো অপশন হতে পারে বাংলাদেশ দলের জন্য। এই কারণ মিডফিল্ডে কিন্তু হামজার সাথে কোয়ালিটির জায়গা যদি বিবেচনা করেন, সেখানে আমার কাছে মনে হয় যে বাকি যারা রয়েছে তাদের থেকে কিউবা মিচেল ভালোই করবে। 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে লড়বে জামাল হামজারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের 2 শতাধিক জিমন্যাস্ট। স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। জিমন্যাস্টিক্স ও অন্যান্য ইনডোর গেমস উন্নয়নের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা 2025, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্কুলের 2 শতাধিক জিমন্যাস্ট। নতুন প্রজন্মকে জিমন্যাস্টিক্সের প্রতি আগ্রহ বাড়াতেই এমন আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে জিমন্যাস্টিক্স এবং অন্যান্য ইনডোর গেমসের জন্য নতুন ভবনের পরিকল্পনার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। একটা মাল্টিপারপাস ভবন করার পরিকল্পনা চলছে এবং সেখানে আমরা জিমন্যাস্টিক্স ফেডারেশন সহ আরও অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো এবং ওই ফ্যাসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এটা পরিকল্পনার পর্যায়ে আছে। জানেন আপনারা যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকি আছে, সুতরাং আমরা নতুন করে একটা মাল্টিপারপাস ভবন এখানে করতে চাই, যাতে করে আমরা আরও বেশি অ্যাকোমোডেট করতে পারি। দেশীয়দের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুলে পড়ুয়া বিদেশি জিমন্যাস্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন উদীয়মানরা। আমি বাংলাদেশ
বাংলাদেশের জন্য কিছু করব। অবশ্যই ইচ্ছা আছে যে আমি ন্যাশনাল টিম হয়ে বাংলাদেশের হয়ে খেলবো। ছোটোখাটো গেমের মাধ্যমে মোটিভেটেড হই। এখন আমরা ছোটো গেমেরই আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উঠতে এসে গেমস পর্যন্ত যাবো। শুরু আর কি বলতে গেলে একটা ন্যাশনালের বা কম্বিনেশনে শুরু করে আন্তঃ স্কুল, যেটা প্রতি বছর হওয়া দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 4-এ পড়ি, তখন থেকে এই জায়গা থেকে আমার খেলাধুলা শুরু হয়েছে। আন্তঃজেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়ায় এর ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের। খুবই সাড়া পাচ্ছি। এই বছর সবচেয়ে বেশি স্কুল অংশগ্রহণ করেছে। একটা ইভেন্টের শেষে পরে আর কথা হয় না, আবার 1 বছর পরে আমরা ওইটাই যাব না। আমরা আমাদের ন্যাশনাল যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা অর্গানাইজার আছে, তাদের সাথে যোগাযোগ করে তারপরে এই কন্টিনিউ ট্রেনিংগুলো করিয়ে যাব। আন্তঃ স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের মাস্কট প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই 3 দেশ আগামী বছরের জুন জুলাই হবে 23তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের জমকালো এই টুর্নামেন্টের জন্য ফিফা নিজেদের ওয়েবসাইটে 3টি রঙিন মাস্কটের ছবি প্রকাশ করেছে। মেপল, জায়ু, ক্লাচ এই 3টি মাস্কট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে। আয়োজক 3 দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এ ধরনের রঙিন মাস্কট করা হয়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে চেষ্টার কোনো কমতি রাখতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার বিশ্বকাপের আগে স্বাগতিক দেশকে নানা সমালোচনার মুখে পড়তে হলেও এখনও বড় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি 3 আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে। 2026 বিশ্বকাপ ফুটবল শুরু হতে 9 মাসের মতো বাকি থাকলেও এরই মধ্যে টিকিট নিয়ে পড়ে গেছে হুড়োহুড়ি। এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে 3টি রঙিন মাস্কট প্রকাশ করেছে ফিফা। মাস্কটে প্রাধান্য পেয়েছে আয়োজক 3 দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। ম্যাপল, জায়ু ও ক্লাচ এই 3টি মাস্কট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে। কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল। কানাডার জাতীয় পতাকার প্রতীক হিসেবে যে ম্যাপল পাতা রয়েছে, সেখান থেকে মূলত ম্যাপলকে মাস্কট হিসেবে ধরে নেয়া। মাঠে ম্যাপলকে অদম্য প্রহরীর মতো গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়েছে। কাজ করবেন অতন্দ্র প্রহরীর মতো, যিনি মাঠে দারুণ গোলকিপিং এর মাধ্যমে দলকে বাঁচাবেন। মাঠের বাইরে তিনি নগর সংস্কৃতি ও গানের খুব ভক্ত। মেক্সিকোর প্রতিনিধিত্ব করবে জায়ু। মেক্সিকোর জঙ্গলে থাকা জাগুয়ারকে এখানে প্রতীক হিসেবে ধরা হচ্ছে। মাঠে জায়ু অপ্রতিরোধ্য স্ট্রাইকার। মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না, নৃত্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। ক্লাচ প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্রের। এখানে প্রতীক হিসেবে ধরা হয়েছে ঈগলকে। মাঠে মিডফিল্ডার যেমন দলের মধ্যে বন্ধন তৈরি করেন, ক্লাচ এখানে প্রতীকী মিডফিল্ডার হিসেবে কাজ করবে। মাস্কট নিয়ে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। মাস্কট 3টি দুর্দান্ত হয়েছে। আমরা ম্যাচে দর্শকদের আনন্দদায়ক পরিবেশ উপভোগের ব্যবস্থা করছি। 3 মাস্কট উত্তর আমেরিকা ও পুরো বিশ্বের সবার হৃদয় জয় করবে। আমি এরই মধ্যে শিশুদের পোশাক, ফুটবল কিংবদন্তিদের পোশাকে মাস্কট আঁকার কাজ শুরু করেছি। ম্যাপল, জায়ু, ক্লাচ হচ্ছে জয়, শক্তি ও একত্রে থাকার প্রতীক। 2022 সালে কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল 32টি দল। আগামী বিশ্বকাপে সংখ্যাটা বেড়ে হয়েছে 48। ইনফ্যান্টিনোর মতে দলের সংখ্যা বাড়ায় 23তম ফুটবল বিশ্বকাপ অনেক জমজমাট হবে। দল সংখ্যা বাড়ায় বিশ্বকাপ দর্শকদের জন্য রোমাঞ্চ ও উন্মাদনার হবে বলেও আশা ইনফ্যান্টিনোর। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ শুরু বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। ক্যাটাগরি 3 থেকে কিনলেন পাইলট। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের পোস্টের সমালোচনা। অনূর্ধ্ব-17 সাফের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। শিরোপা জিততে আত্মবিশ্বাসী লাল সবুজ। গেল আসরের হারের প্রতিশোধ নিতে চায় ছোটনের দল। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।